চিরকুটের লেখাটা শুনে আকাশ সাহেবের কপাল দিয়ে ঘাম পড়তে শুরু করে। তখনই ফোনে একটা কল আসে। হাতে নিয়ে নাম্বার চেক দিয়ে ভয়ে ফোন হাত থেকে পড়ে দিতে নাই, কারণ ফোন দিয়েছে রাজ। হয়তো রাজ রকির বিষয় জেনে গিয়েছে। আকাশ সাহেব কাঁপা কাঁপা হাতে ফোন ধরে উপাস থেকে রাজ বলে, তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, তোমরা আমার ভাইটাকে দেখে রাখতে পারলে না। আর রকি কয়েকদিন ধরে নিখোঁজ, আমাকে বলনি কেন? আমি জানতে পারলে আমার ভাইকে আজ মরতে হতো না। আমি আসছি, খুব তাড়াতাড়ি আসছি। মরতে হবে খুব বাজেভাবে, যে আমার ভাইকে মেরেছে। আমি রাজ মাইন্ড দিয়ে গেম সাজাই, ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাগুলো বলেই রাজ ফোন রেখে দেয়। আকাশে বুঝতে পারছে না কি করবে, কারণ রাজ আন্ডারগ্রাউন্ডে আছে। রকির কথা শুনে আসতেছে। ওনার অজানা রাজ আসলে কি হবে? ছেলেটা বরাবরের মতোই পাগল। একমাত্র রাজের জন্যই সে আজ এতটা পাওয়ারফুল। তখনই আকাশ সাহেবের কাছে তার একজন লোক এসে বলে, স্যার, আনাব চৌধুরীর মেয়ের বডিগার্ডকে পুলিশ দিয়ে রামকেলানি দিলে হয়তো কিছু জানা যাবে, কারণ ছেলেটার শরীরে অসম্ভব রকমের শক্তি। আমাদের 20 জন ছেলেপিলেকে একাই মেরে শুইয়ে দিয়েছে। আকাশ সাহেব ছেলেটার কথা শুনে বেশ চিন্তায় পড়ে যায়। একটু সময়ের জন্য অতীতে চলে যায়। আনাব চৌধুরী আর সে খুবই ভালো বন্ধু ছিল। দোষ তারই ছিল, বিজনেস করার সময় লোভ এসে বাসা বাঁধে। সে ছিল আনাব চৌধুরীকে বাদ দিয়ে একাই বিজনেস চালিয়ে যাবে, তাহলে খুব তাড়াতাড়ি নাম ডাক ছড়িয়ে পড়বে। যখন আনাব চৌধুরীর সাথে বেইমানি করে, তখন আনাব চৌধুরী তাকে জেলে দিয়েছিল। তারপর থেকেই শত্রুতা। তবে সে জেলে থাকাকালীন আনাব চৌধুরী তার বিজনেস বড় করে ফেলে, হয়ে ওঠে নাম্বার 1 বিজনেসম্যান। আনাব চৌধুরীর উন্নতি সে মেনে নিতে পারেনি। বিভিন্নভাবে চেষ্টা করত আনাব চৌধুরীর ক্ষতি করার, তবে এখন পর্যন্ত পেরে ওঠেনি। ঐশী বলল, আচ্ছা অনেক, তোমার সম্পর্কে আমাকে কিছু বললে না তো? আজকে যেহেতু সুযোগ পেয়েছি, তাহলে তোমার সম্পর্কে কিছু বলবে। ঐশীর কথাই অনেক চিন্তায় পড়ে যায়, কারণ ঐশী যদি তার অতীত শোনে তাকে দোষী মনে করবে, তখন কি হবে। তাই অনেক বলল, ম্যাম অন্য একদিন বলবো, আজকে থাক, চলেন বাড়ি ফিরা যাক। ঐশী বলল, আজ মানে আজই, এক্ষুনি বলতে হবে। বলো বলছি। অনেক বুঝতে পারে এখন ঐশীকে হাজার বলার পরও কোনো কাজ হবে না, কারণ ঐশী তার কথা শুনবে না। তাই অনেক লম্বা একটা নিঃশ্বাস নিয়ে ঐশীকে তার অতীত বলতে শুরু করলো। বলার পর অনেক চোখ খুলে দেখে ঐশীর চোখে পানি। তার মানে তার অতীত শুনে ঐশী কান্না করেছে। অনেক কিছু বলতে যাবে, তখনই ঐশী অনেকের খুব কাছাকাছি চলে আসে। অনেকের গালে হাত দিতেই অনেক চমকে ঐশীর দিকে তাকায়। অনেক বুঝতে পারছে না ঐশী অনেকের সাথে কি করতে চাচ্ছে। ঐশী হুট করে অনেকের গালে চুমু দিয়ে বসে। অনেক যেন আকাশ থেকে পড়ে, সাথে সাথে ঐশীর থেকে সরে আসে। এতক্ষণে ঐশীর ঘোর কাটে, নিচের দিকে তাকিয়ে বলতে থাকে। ঐশী বলল, সরি অনেক, আমি বুঝতে পারিনি। আচ্ছা শোনো, অতীতে তোমার সাথে অনেক খারাপ হয়েছে, আর তাতে তোমার কোনো দোষ নেই, তাই কষ্ট পেও না। আমরা আছি তো তোমার সাথে। আচ্ছা, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? ঐশীর মুখে গার্লফ্রেন্ডের কথা শুনে অনেক ভেবাচেকা খেয়ে যায়। আস্তে করে বলে, তখন তো কলেজে এসে চাকরির নাই বাসায় খাটুনি করেছি, আর আমার মতো এতিম ছেলেকে কে পছন্দ করবে, দেখতেও তো বাজে। ঐশী বলল, তোকে এত কথা বলতে বলেছি, শোন, আজ থেকে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবি না, মনে থাকবে? আমি বললাম, জি ম্যাম, মনে থাকবে। ঐশী বলল, মনে থাকলেই ভালো। এখন শোন, মালিককে, আমি না তুই। আমি বললাম, কেন ম্যাম, আপনিই তো মালিক। ঐশী বলল, তাহলে তো আমি যা বলবো তোকে তাই শুনতে হবে, তাই না? আমি বললাম, জি ম্যাম, বলুন। ঐশী বলল, এই তো গুড। তা শোন, আমার কাছে আয় তুই, কথা আছে। আমি বললাম, জি ম্যাম, বলুন। আমি ঐশীর কাছে আসতেই ঐশী আমার ঠোঁটে ঠোঁট চেপে ধরে। আমি কিছুক্ষণের জন্য থমকে যাই, নিজেকে ছাড়িয়ে নিতে চাচ্ছি, কিন্তু ঐশী নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে কিস করে ছেড়ে দেয়। ম্যাম, এটা কি করলেন? এটা কিন্তু ঠিক না। আমি কোথায় আর আপনি কোথায়? ঐশী বলল, শোন, ঠিক কোনটা আমাকে শিখাতে আসিস না। তোকে প্রথম দিন থেকেই আমি পছন্দ করি, বলতে পারিস ভালোবেসে ফেলেছি। তাই অন্য মেয়েদের মতো ইনিয়ে বিনিয়ে বলতে পারবো না। আমার মতো করে তোকে জানিয়ে দিলাম, আব্বুকে আমি দেখে নিব। শোন, তুই আমার, তাই কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না, বুঝতে পারছিস? ঐশীর কথায় অনেক তো হেব্বি খুশি, কারণ অনেক ঐশীকে সেই প্রথম দিন থেকেই পছন্দ করত। তাই ঐশীর কথাই শুনে মাথা নাড়াই। আরো বেশি কিছুক্ষণ বসে থেকে তারা দুজন চলে যায়। তারা দুজন খাবার খেয়ে অনেক আর ঐশী ভার্সিটিতে চলে যায়। তারা দুইজন ভার্সিটিতে গিয়ে কালকের মতো আজকেও স্টুডেন্টদের দাঁড়িয়ে থাকতে দেখে, তবে ভার্সিটির প্রায় পিছনের দিকে। তারা দুজন সেখানে গিয়ে জানতে পারে এই শহরের সব থেকে টপ মাস্তান মাসুদকে ঠিক রকির মতো করেই মেরে ফেলে রেখে গিয়েছে। মাসুদ হচ্ছে রাজের ডান হাত। লাশের সাথে ড্রাগস পাওয়া গিয়েছে অনেক। লাশ দেখে ঐশীর শরীর খারাপ করবে বলে অনেক ঐশীকে নিয়ে চারুকলায় চলে আসে।
দুইজন বসে এগুলো নিয়ে গল্প করছে। তখন ঐশী বলে, অনেক জানো, এই মাসুদ হচ্ছে এখানকার টপ মাস্তান। তাকে এখানকার সবাই ভয় পায়। দিনে দুপুরে মানুষ ফেলে রেখে যায়। তাকে কেউ কিছু বলতে পারে না। পুলিশও তাকে ভয় পায়। জানা যায় এই মাসুদ নাকি মাফিয়া রাজের ডান হাত। কিন্তু আজকেও তাকে কেউ এমন বিশ্রীভাবে মারলো। আমার কি মনে হচ্ছে জানো, আমাদের এখানে এমন কারো আগমন ঘটেছে যে রাজের মতো ভয়ঙ্কর মাফিয়ার থেকেও ভয়ঙ্কর। কারণ রাজের নাম শুনলেই মানুষ ভয়ে জড়সড় হয়ে যায়। সেখানে রাজের ভাই রাজের লোকদের মেরে যাচ্ছে। ঐশীর কথায় অনেক মনে মনে হাসতে থাকে। তখনই ভার্সিটিতে পুলিশের গাড়ির আগমন ঘটে। লাস্টার কাছে কয়েকজন যায়। পুলিশ অফিসার সাইদ অনিক আর ঐশীর কাছে চারুকলার কাছে আসে। এই ছেলে, তোমার নাম কি? ঐশী আর অনিক কথাটা শুনে সামনে তাকিয়ে দেখে একজন পুলিশ দাঁড়িয়ে আছে। অনিক আর ঐশী পুলিশ অফিসারের সামনে গিয়ে বলে, স্যার আমাদের বলছেন? হ্যাঁ, এই ছেলে, তোমার নাম কি? জি স্যার, আমার নাম অনিক। তোমাকে আমাদের সাথে থানায় যেতে হবে। থানায় যাওয়ার কথা শুনে অনিক আর ঐশী দুজনেই অবাক হয়ে যায়। ঐশী বলে ওঠে, অনিক কেন থানায় যাবে? পুলিশ অফিসার বলে, ম্যাম, তার নামে আমাদের কাছে কমপ্লেন আছে, তাই ওনাকে থানায় নিয়ে যেতে হবে। ঐশী বলল, না, অনিক কোথাও যাবে না। আপনি হয়তো আমাকে চিনেন না। আমি আনাব চৌধুরীর একমাত্র মেয়ে। আমি আব্বুকে বলে দিচ্ছি, ওয়েট। পুলিশ অফিসার বললেন, দেখুন ম্যাম, উনি থানায় যাওয়ার পর আমরা কিছু জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দিব। অনেক বুঝতে পারে এখানে তর্ক করে কোনো লাভ নেই, তাই ঐশীকে বলে সে থানায় যাবে। ঐশী কিছু বলতে গেলে অনেক চুপ করতে বলে। অনেক ঐশীর কাছ থেকে বিদায় নিয়ে পুলিশ অফিসারের কাছে চলে যায়। ঐশী তাড়াতাড়ি করে আনাব চৌধুরীর অফিসে চলে যায়। আনাব চৌধুরীকে সবকিছু খুলে বলার পর ওনাকে নিয়ে থানায় চলে আসে। আনাব চৌধুরী থানায় যাওয়ার পর পুলিশ অফিসার সাইদ বলে, স্যার আপনি আসতে গেলেন কেন? ফোন করলেই তো আমি চলে যেতাম। আনাব চৌধুরী বললেন, হয়েছে, আর বলতে হবে না। অনেককে ধরে নিয়ে আসছেন কেন? পুলিশ অফিসার বলেন, তার মানে ছেলেটা আপনার পরিচিত? আসলে রকির খুনের সাথে ছেলেটাকে আমরা সন্দেহ করছি, তাই ধরে আনা। আনাব চৌধুরী বললেন, সন্দেহের ভিত্তিতে ধরে আনা যায় সাইদ সাহেব? আনাব চৌধুরীর কথায় পুলিশ অফিসার চুপ হয়ে যায়। আনাব চৌধুরীর কথায় অনিককে জেল থেকে নিয়ে আসে। অনিককে আনা হলে আনাব চৌধুরী আর ঐশী অনিকের দিকে তাকিয়ে চমকে ওঠে। ঐশী তো আনাব চৌধুরীর সামনেই অনিককে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, অনিক কথা বলো প্লিজ, কথা বলো। এত রক্ত কিভাবে? অনিক কথা বলো প্লিজ। আব্বু, ওরা অনিককে কিভাবে মেরেছে? মেয়ের কথায় আনাব চৌধুরীর চক্ষু লাল বর্ণ ধারণ করে। পুলিশ অফিসার সাইদকে থাপ্পড় মেরে বলতে থাকে, একজন নিরাপদ ছেলেকে তুলে এনে এভাবে টর্চার করলি, তোর চাকরি কিভাবে থাকে আমি দেখব। কথাগুলো বলেই আনাব চৌধুরী কাকে যেন কল দেয়। পুলিশ অফিসার সাইদ তো প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা, কারণ আকাশ সাহেবের কথায় ছেলেটাকে তো ধরে নিয়ে আসলো, এখন কিভাবে আনাব চৌধুরীর হাত থেকে বাঁচবে। পুলিশ অফিসার আনাব চৌধুরীর পায়ে পড়ে যায়, কিন্তু আনাব চৌধুরী অনিকের দিকে তাকিয়ে পুলিশ অফিসারকে মাফ করতে পারেনি। একটু পর থানায় একটা কল আসে আর বলে পুলিশ অফিসার সাইদকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ অফিসার সাইদের ধারণা ছিল না এই ছেলেটার পিছনে সব থেকে বড় বিজনেসম্যান আনাব চৌধুরীর হাত রয়েছে। আনাব চৌধুরী অনিককে আর ঐশীকে নিয়ে হাসপাতালে চলে আসে। ডাক্তার অনিককে একদিন বেড রেস্ট থাকার জন্য বলেছে। আনাব চৌধুরী আর ঐশী বাইরে দাঁড়িয়ে আছে। ঐশীর দিকে তাকিয়ে দেখে মেয়েটার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তার মানে মেয়েটা শেষমেশ বডিগার্ডকেই ভালোবেসে বসলো। আনাব চৌধুরীর চিন্তার মাঝে ঐশী প্রশ্ন করলো, আব্বু, তুমি তো আমার খুশির জন্য আমাকে অনেক কিছুই দিয়েছো, যাতে আমি খুশি থাকি, তাই না? আনাব চৌধুরী বললেন, হ্যাঁ দিয়েছি, কারণ তুই আমার একমাত্র মেয়ে, তোর খুশিতেই আমি খুশি। ঐশী বলল, আব্বু, লাস্টবারের মতো তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে আমায়? কথা দিচ্ছি আর কখনো বায়না করব না। আনাব চৌধুরী বললেন, আচ্ছা বুঝলাম, তুই কি চাইবি আমি বুঝতে পেরেছি, যা আমি মেনে নিলাম, তোর খুশিতেই আমি খুশি। তবে মা, খেয়াল করেছিস আমাদের জন্য অনেক এভাবে মার খাচ্ছে, তবুও চলে যাচ্ছে না। অনেক অনেক ভালো মনের, চিন্তা করিস না, অনেক সুস্থ হয়ে উঠুক, তোদের 4 হাত আমি এক করে দিব। এখন তো একটু হাসি দে। আনাব চৌধুরীর কথায় ঐশী তাকে জড়িয়ে ধরে। এভাবে যদি প্রত্যেক মা বাবা ধনী গরিব না দেখে তার সন্তানদের পছন্দ অনুযায়ী বিয়ে দিত, তাহলে কতই না সৌভাগ্যবান হতো। এইদিকে রাজ আকাশ সাহেবের সামনে গম্ভীর হয়ে বসে আছে, কারণ তার ভাইকেও, সাথে তার খুবই কাছের ডান হাত মাসিদকেও রকের মতো খুব বিশ্রীভাবে মেরে ঝুলিয়ে রেখেছে। রাজের চোখ দিয়ে যেন যে কোনো সময় অগ্নি বের হবে। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তখন আকাশ সাহেবের ফোনে কল আসে। ফোনটা হাতে নিয়ে দেখে পুলিশ অফিসার সাইদ কল দিয়েছে। অতি আগ্রহের সহিত ফোনটা ধরে জিজ্ঞেস করে, সাইদ, কিছু জানতে পারলি? সাইদ স্যার বলল, স্যার, আর জানা, আপনার জন্য আমার চাকরিটা চলে গেল, আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে এখন। আকাশ সাহেব বললেন, মানে কি বলছিস, বুঝিয়ে বল। পুলিশ অফিসার সাইদ আকাশ সাহেবকে সব খুলে বলেন। ফোন স্পিকারে ছিল, রাজও শুনতে পাই।
তবে স্যার একটা জিনিস লক্ষ্য করেছি, তা হলো আমরা যখন কোনো আসামিকে টর্চার করি তখন অনেক কান্নাকাটি করে ছেড়ে দেওয়ার জন্য। ছেলেটাকে যেভাবে মেরেছি, কোনো নির্দোষকেও যদি এর থেকে কম মারা হয় তাহলে দোষ না থাকা সত্ত্বেও স্বীকার করে নিবে। কিন্তু ছেলেটাকে মারতে মারতে দুইজন হাবিলদার হাঁপিয়ে গিয়েছিল, তবুও ছেলেটার মুখ থেকে হাসিটা সরাতে পারিনি। আমার মনে হয় ছেলেটার মাঝে নিশ্চয়ই কিছু আছে। পুলিশ অফিসার কথাগুলো বলে ফোনটা কেটে দেয়। রাজের মুখে বাঁকা হাসি বয়ে যায়। রাজের হাসি দেখে আকাশ সাহেবের কেমন যেন মনে হচ্ছে। রাজ বেশ চতুর, ছেলেটা তার ঘর থেকে হলে কি হবে, তাকে বেচে আবার কিনতে পারবে। রাজ আকাশ সাহেবের দিকে তাকিয়ে বলতে লাগে, আনাফ চৌধুরী তোমার শত্রু? তার মানে আমারও আনাফ চৌধুরীর বডিগার্ডকে মেরে ফেলতে হবে, কারণ যে একাই 20 জনকে শুইয়ে দেওয়ার ক্ষমতা রাখে তার মানে সে সাধারণ কেউ হতে পারে না। আর যেদিন রকি খুন হয় সেদিন থেকে আমি আনাফ চৌধুরী ও তার মেয়ের বডিগার্ডের উপর নজরদারি লাগাই। তারা বলল আনাফ চৌধুরীর মেয়ের সাথে নাকি বডিগার্ডের সম্পর্ক আছে, তাই আনাফ চৌধুরী ও বডিগার্ডকে মেরে মেয়েটাকে আমাদের দাসী বানিয়ে রাখবো, সাথে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আমাদের হয়ে যাবে। বলেই রাজ হাসতে থাকে। রাজের কথায় আকাশ সাহেব খুশিতে বাকুম বাকুম করতে থাকে। হেব্বি বুদ্ধি দিয়েছে ছেলেটাকে। আকাশ সাহেব বললেন, তা তাদের কিভাবে কখন মারবি তাই বল। রাজ বলল, কেন, পরশুদিনই সবার খেলা শেষ করব। ক্যাম্পাসে সবার খেলা শেষ হবে। তুমি আনাফ চৌধুরীকে যেভাবেই হোক ক্যাম্পাসে আনবে। আমাদের সব লোক ক্যাম্পাস ঘেরাও করে রাখবে। পরশুদিন খেলা হবে, যা আজ পর্যন্ত কখনো হয়নি। সমগ্র ক্যাম্পাস রক্ত দিয়ে লাল করে দিব। বলেই রাজ আবারও হাসতে শুরু করে। আনাফ চৌধুরী স্ত্রীকে অনিক আর ঐশীর বিষয়ে বললে তিনি দ্বিমত পোষণ করেননি, কারণ অনিক বেশ ভালো একজন ছেলে। এভাবে 2 দিন চলে যায়। অনিক এখন পুরোপুরি সুস্থ। এর মাঝে বেশ কয়েকবার আনাফ চৌধুরীর ফোনে কল দিয়ে ভয় দেখানো হয়েছে। উনি অনিক আর ঐশীর জন্য বডিগার্ড নিযুক্ত করেন। অনিক না করাই সাপ সাপ বলে দিয়েছিল, তোমার কিছু হলে আমার মেয়েটাকে কে দেখে রাখবে। অনিক আর জোর করেনি। অনিক আর ঐশী আজকে ভার্সিটিতে যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে তারা দুইজন খুবই হ্যাপি। অনিক আর ঐশী ভার্সিটিতে প্রবেশ করার পরই তারা দুইজন চারুকলাতে গিয়ে আড্ডা দিতে যায়। তখনই তাদের কাছে ঐশীর ফ্রেন্ড তিশা আসে। কিরে দোস্ত, দুলাভাইকে পেয়ে আমাকে ভুলে গেলি? কয়েকদিন আসতে পারিনি, নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ক্যাম্পাসে আসার পর শুনেছি অনিক ভাইয়ার উপর আবার অ্যাটাক হয়েছে। ঐশী বলল, হ্যাঁ রে, আর বলিস না। যাই হোক, বাদ দে, আয় আড্ডা দিই। তোর সাথে অনেকদিন ধরে আড্ডা দিই না। তিশা বলল, ঐশী, রাজের ডানাত মাসুদকে নাকি খুব বিশ্রী ভাবে কারা যেন মেরেছে। ঐশী বলল, অনেক বিশ্রী ভাবে। কেন, তুই জেনে কি করবি? তিশা বলল, আসলে দোষ, যে রাজের লোককে এভাবে মারতে পারে সে কোনো সাধারণ কেউ নাই। তাকে সামনে পেলে কিস করতাম। তিশার কথায় অনেক বিষম খেতে লাগে। মেয়ে বলে কি, এতক্ষণে তাদের অনেকের কথা মনে পড়লো। কথায় এতটাই মনোযোগী ছিল, একটু সময়ের জন্য ভুলেই গিয়েছিল। ঐশী অনেককে বলে, অনেক, আমাদের জন্য বাদাম কিনে আনবে প্লিজ। ঐশীর কথায় অনেক বাদাম কিনতে চলে যায়। বেশ সময় চলে যায়, অনেক এখনো আসেনি। ঐশী বেশ বিরক্ত হচ্ছে। মনে মনে ভাবে বাদাম নিয়ে আসলে তার খবর আছে। একটু পরেই ক্যাম্পাসের স্টুডেন্টরা দৌড়ে মাঠের দিকে যেতে থাকে। তখনই ঐশী আর তিশা একজনকে জিজ্ঞেস করে, আর বলিয়েন না, ক্যাম্পাসে মাফিয়া রাজ এসেছে, আরেকটা ছেলেকে খুব মারতেছে, সেখানেই যাচ্ছি। ছেলেটা কথাগুলো বলেই মাঠের দিকে দৌড়ে চলে যায়। ঐশী আর তিশাও দৌড়ে মাঠের দিকে যায়, কারণ অনেক এখনো আসেনি। তারা গিয়ে দেখে প্রায় 20টার মতো গাড়ি ক্যাম্পাসের মাঠটা ঘিরে রেখেছে। সবগুলো গাড়িতেই মাফিয়া রাজের পোলাপাইন। মাঠের মাঝে একটা গাড়ির উপর পায়ের উপর পা তুলে আপন মনে সিগারেট টেনে যাচ্ছে মাফিয়া রাজ, আর পাশেই ঐশীর রাখা বডিগার্ড গুলো পড়ে আছে। মাঠের মাঝে একদল পোলাপান গোল হয়ে একজন ছেলেকে মারতেছে। খেয়াল করে তাকিয়ে ঐশীর আত্মা শুকিয়ে যায়, কারণ অনেকের বডিটা মাটিতে পড়ে আছে। ঐশী অনেক বলে চিল্লিয়ে ওঠে। তখনই পাশ থেকে রাজ ঐশীকে দেখে বাঁকা হেসে বলে, মাফিয়ার মনে প্রথম দেখাতেই আগুন লাগিয়ে দিয়েছ, সবকটাকে শেষ করে তোমাকে আপন করে নিব। বলেই রাজ হাসতে থাকে। হাসিতে নেতিয়ে পড়ে। এইদিকে আকাশ সাহেব আনাফ চৌধুরীকে ফোন দিয়ে বলে, কিরে আনাফ, কেমন আছিস? আমাকে জেলে পাঠিয়ে ব্যবসা তো ভালোই করে গিয়েছিস, তা তোকে যে জন্য কল দেয়া, মেয়ের বডিগার্ডকে তো ভালোই সাই দিলি, তো আজকে তাদেরকে বাঁচাবে কে? আনাফ চৌধুরী বললেন, উত্তর বাচ্চা, ওদের কিছু হলে তোদের ছাড় দিব না, তুই ওদের কিছু করিস না। আকাশ সাহেব বললেন, করব না, যদি এমনটা চাস তাহলে ভার্সিটিতে চলে আয়, বাকিটা না হয় একসাথে বসেই হবে। আনাফ চৌধুরী অফিস থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যায়, সাথে কিছু বডিগার্ডকে নিয়ে নেয়। ক্যাম্পাসে গিয়ে দেখে আকাশ সাহেব আর তার ছেলে রাজ বসে আছে। বিপরীত পাশে তাকিয়ে দেখে ঐশী মাটিতে লুটিয়ে পড়ে কান্না করছে। পাশেই অনেকের রক্তাক্ত বডিটা পড়ে আছে। আনাফ চৌধুরী দৌড়ে মেয়ের কাছে ছুটে যায়। ঐশী আনাফ চৌধুরীকে দেখেই দৌড়ে ওনাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আব্বু, আমার অনেককে ওরা মেরে ফেলেছে। আব্বু, অনেক কথা বলছে না। আব্বু, আমিও মরে যাব, অনেককে এনে দাও প্লিজ। কথাগুলো বলেই
ঐশী কান্নায় ভেঙে পড়ে। তখন আকাশ সাহেব তাদের কাছে এসে বলে, আনাপ, তোর যাবতীয় সম্পত্তি আমার ছেলে রাজার নামে লিখে দে, না হলে তোর মেয়েকে আর তোকে এখানে মেরে ফেলে রাখবো। তুই চিন্তা কর কি করবি। আনাপ চৌধুরী বললেন, তোদের কাউকে কিচ্ছু দেব না, কি করতে পারবি কর। এই গার্ডরা এদিকে আসো। আনাপ চৌধুরীর বডিগার্ডদের ডাকার সাথে সাথে কয়েকটা গুলির শব্দ হয়। তাকে দেখে বডিগার্ডদের মৃতদেহটা মাটিতে পড়ে আছে। আনাপ চৌধুরী ভয় পেয়ে যায়। ভয়ে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে। দেখ আনাপ, তুই যদি আমার কথা না মানিস তাহলে তোদের অবস্থা এই তোর বডিগার্ডদের মতোই হবে। এই শহরে এখনো কেউ জন্ম নেয়নি আমার ছেলে রাজের মুখোমুখি হবে। রাজের নামে পুরো শহর থরথর করে কাঁপে। তাই আইন কানুনের ভয় দেখাস না, সাইন করে দে। আনাপ চৌধুরী বুঝতে পারে তাদের কথা না মানা ছাড়া কোনো উপায় নেই। আনাপ চৌধুরী সাইন করার জন্য কলমটা হাতে নিতেই ক্যাম্পাসের ভিতরে প্রায় 30টার মতো গাড়ি এসে ক্যাম্পাসের মাঠে এসে থামে। সবগুলো থেকে অনেকগুলো পুলিশ আর আর্মি অফিসার বের হয়। পুলিশ আর্মিদের দেখে রাজ আর আকাশ সাহেব কিছুটা আটকে ওঠে। তবে তারা সবাই খেয়াল করলো সামনের গাড়ি থেকে এখনো কেউ বের হয়নি। একজন এসে সামনের গাড়িটার দরজা খুলে দিতেই স্বয়ং দেশের মন্ত্রী সেই গাড়ি থেকে বের হয়। মন্ত্রীকে বের হতে দেখে আকাশ সাহেবের আর রাজের গলা শুকিয়ে যায়। আকাশ সাহেবের মাথায় একটাই প্রশ্ন, মন্ত্রী সাহেব এখানে কিভাবে? নাকি আনাপ মন্ত্রী সাহেবকে বলেছে? মন্ত্রী মাহবুব সাহেব পুলিশ আর আর্মিদের দাঁড়াতে বলে। আকাশ আর রাজের সামনে গিয়ে দাঁড়ায়। এতক্ষণ আনাপ সাহেবও বিস্ময় দৃষ্টিতে তাকিয়েছিল। আকাশ সাহেব বললেন, স্যার আপনি এখানে? আমাকে বললে আমি তো আপনার এখানে চলে যেতাম। মন্ত্রী সাহেব বললেন, হয়েছে আর বলতে হবে না। আপনারা দুজন কি করতে যাচ্ছিলেন জানেন? আচ্ছা আপনাদের দুজনকে একটা গল্প শোনাই। মানুষেরা শিকার করতে জঙ্গলে যায় আর তারা একটা হলেও শিকার করে ধরে আনে। আচ্ছা বলেন তো, জঙ্গলে যে শিকারি যায় তার কি প্রাণের ভয় নেই? কারণ জঙ্গলে তো বিষাক্ত জানোয়ার বাঘ থাকে। তাহলে শিকারি কেন একা শিকার করতে যায় বলতে পারবেন? মাহবুব সাহেবের কথায় সবাই চুপ। উনি তো ঠিকই বলেছে, জঙ্গলে অনেক রকম পশু থাকে, তাহলে কিভাবে শিকারী ভয় না পেয়ে শিকার করে নিয়ে আসে? কিছুক্ষণ পর মাহবুব সাহেব নিজেই বলতে শুরু করেন, জানতাম আপনারা পারবেন না, আমি বলে দিচ্ছি। কারণটা হলো শিকারী শিকার করার আগে জঙ্গলটাকে নিজের আয়ত্তেই করে নেয়। কারণ শিকারী জানে জঙ্গলে একটা পদক্ষেপ ভুল হলেই মৃত্যু নিশ্চিত। তাই আত্মরক্ষার জন্য শিকারী নিজের কাছে প্রয়োজনীয় জিনিস নিয়েই যায়। তাহলে কেন অনেক এখানে পড়ে পড়ে মার খাচ্ছে? মাহবুব সাহেবের মুখে অনেক নামটা শুনে সবাই অবাক হয়ে যায়। মাহবুব সাহেব আবার বলতে শুরু করেন, মাফিয়া কিং রাজ, মেয়ে পাচার, ড্রাগস, বিভিন্ন অসামাজিক কাজে জড়িত। তুমি নিজেকে সবসময় বেশি চালাক মনে করো তাই না? তোমার থেকেও চালাক এখানে আছে। আর হ্যাঁ আকাশ সাহেব, আমি আপনাকে পদ থেকে বের করব না, কারণ আপনার কাছে এমন একজন এসে উপস্থিত আছে যে আপনাকে মৃত্যুর দ্বার পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে। আর যাই হোক, আপনাদের একটা সত্যি কথা বলে যায়, যে ছেলেটাকে এভাবে বেদরম ভাবে পিটাচ্ছেন সে কোনো সাধারণ ছেলে না। সে হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো সাপ শুটার, জুটো, ক্যারাটে, কুম্ফু এক্সপার্টিং শুটিং। হি ইজ দ্য র এজেন্ট অনিক মাহমুদ। তার হাত থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি। রাফিয়া থেকে একজন শিবলি নামে মাফিয়া বাংলাদেশে আক্রমণ করেছিল। সেই মাফিয়াকে মেরে প্রশংসিত হয়। অনেক আমার খুব কাছের। যখন শিবলিকে মেরে আসছিল তখন ওকে বলেছিলাম আমার কাছে কি চাই। অনেক বলেছিল আমি চাই আমার কাজে যেন কেউ বাধা না দেয়, স্বয়ং আপনিও না। আজ আমি আমার জীবনের সাথে জড়িত একটা মিশনে যাব, তাই আমি চাই সম্পূর্ণ মিশনটা আমি একাই করব, কোনো প্রশাসন আমাকে বাধা দিতে পারবে না। আমি বলেছিলাম আচ্ছা তাহলে তাই হবে, তবে দরকার লাগলে অবশ্যই আমাকে জানাবে। আর শোন, তোদেরকে বলতেছি, তোদের কাজ কিভাবে মারা হবে জানি না, তবে বেঁচে থাকলে আমি দেখতে আসবো। আর হ্যাঁ আনাপ চৌধুরী, আপনার কোনো চিন্তা নেই। আপনি যাকে মেয়ের জামাই বানাতে চাচ্ছেন সে বড় বড় মাফিয়াকে নিমিষেই মাটিতে দাফন করে দিয়েছে। আমাদের র এজেন্টের গর্ব অনিক মাহমুদ। আজ আমি আসি। কথাগুলো বলেই মাহবুব সাহেব চলে যায়। অনেকের এমন ভয়ঙ্কর পরিচয় পেয়ে রাজ, আকাশ সাহেব, আনাপ চৌধুরী, ঐশী সহ সবাই বেশ চমকে আছে। এতক্ষণ আকাশ সাহেবের মুখে ছিল রাজের থেকে বড় কেউ নেই। এখন মনে হচ্ছে অনেকের কাছে রাজ কিছুই না। তাদের সকলের ভাবনার মাঝে একটা গম্ভীর কণ্ঠের আওয়াজ শুনতে পাই, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। তাই তো পিপিলিকার ডানা ঝাপটিয়ে আকাশে ওড়ে, আকাশ থেকে পড়ে গিয়ে ডানা ভেঙে মরে। তারা সবাই তাকিয়ে দেখে অনেক গাড়িতে হেলান দিয়ে সিগারেট টেনে আকাশে ধোঁয়া ওড়াচ্ছে আর এই লাইনগুলো উচ্চারণ করছে। সারা শরীরে রক্ত মাখা, রক্তের ফোঁটা চুল দিয়ে আশ্রে পড়ছে। এ যেন এক ভয়ঙ্কর মানব। তখন অনেক রাজের দিকে তাকিয়ে আস্তে আস্তে হাতটা মুষ্টিবদ্ধ করে মুখ দিয়ে আওয়াজ করে ওঠে, বুম। অনেকের মুখের আওয়াজের সাথে সাথে ক্যাম্পাসের বাইরের জঙ্গলের দিকে একটা বিকট শব্দ হয়। তারা সেদিকে তাকিয়ে আবার ভয়ঙ্কর ভাবে অনেকের দিকে তাকায়, কারণ ক্যাম্পাসের পিছনে পুরনো বাড়িটি ব্লাস্ট হয়ে গেছে। আগুন দাউ দাউ করে জ্বলতেছে। রাজের মাথায় চক্কর দিতে শুরু করে, চিল্লিয়ে বলতে থাকে, আমার এতদিনের সবকিছু নষ্ট হয়ে গেছে,
আমি ধ্বংস হয়ে গেছি, আমার সব শেষ। রাজ কথাগুলো বলে প্রায় চোখ মুখ লাল বর্ণ ধারণ করে। তখন অনেক সিগারেটে জোরে একটা টান দিয়ে বলতে শুরু করে, ওই পুরোনো বাড়িতে তোর যাবতীয় কালো জিনিস আছে, সেখানেই তুই সবকিছু রাখতি। ড্রাগস, গাঁজা, মেয়ে পাশা সহ যাবতীয় কাজ সেখানেই করতি। দেখ তোর সবকিছুই আজ ধ্বংস। তুই এখন রাস্তার ফকির। কথাই আছে না, বাপ বাপকেও ছাড়ে না, বলেই অনেক হাসতে থাকে। অনেকের কথাগুলো রাজের কাছে কাটার মতো লাগছে, তাই সে চিল্লিয়ে বলে ওঠে, তোকে আজ আমি জ্যান্ত কবর দিব। তুই আমার এতদিনের সবকিছু নষ্ট করে দিয়েছিস, তোর রক্ত দিয়ে আমি গোসল করব। কথাগুলো বলেই রাস্তার লোকদের ডাকে অনেকের মারার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনেকের মাঝে কোনো রূপ প্রতিক্রিয়া হলো না। সে মনের সুখে সিগারেট টেনে যাচ্ছে। লোকগুলো যখন সামনাসামনি প্রায়, তখন অনেক নিজের হাতকে পিস্তলের ন্যায় করে যার দিকে ইশারা করছে সেই মাটিতে লুটিয়ে পড়ছে। এক এক করে সবার মৃতদেহ মাটিতে পড়ে যায়, কপাল বেয়ে রক্ত পড়ছে। রাজ ভয় পেয়ে যায়, তার সবগুলো লোককে কে মারলো। রাজ একটু সামনে এগিয়ে লোকগুলোর দিকে তাকিয়ে দেখে কপাল থেকে গরম বুলেটের ধোঁয়া বের হচ্ছে, তার মানে স্নাইপার দিয়ে অ্যাটাক করছে। এইদিকে অনেক উচ্চ স্বরে হাসতে থাকে, হাসতে হাসতে বলে, তোর মতো মাসিকে মারতে 1 সেকেন্ডও লাগবে না, তাই না লাফিয়ে বাচ্চার মতো চুপ করে বসে পড়। এতক্ষণ আকাশে চুপ করেছিল, কিন্তু এখন একটু সাহস নিয়ে অনেককে বলে, বাবা তুমি আমাদের পিছনে পড়ে আছো কেন? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের কেন মারবে? আকাশ সাহেবের কথায় অনেক হাসতে থাকে, আস্তে আস্তে বলে, তুই থেকে বাবা হয়ে গেলাম আর তোরা কিছুই করিসনি, তাই না? আজকে তোদের নিজের হাতে কুপিয়ে মারবো। আচ্ছা আমি তোদেরকে বলেই দিই, ও একটা গল্প শোনাই। আয়ান মাহমুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নাম শুনেছিস নিশ্চয়। সেখানকার চেয়ারম্যান ছিল আয়ান মাহমুদ। সে ছিল খুবই উদার মনের মানুষ, সবসময় গরিবদের পাশে থাকতেন। কিন্তু ওনার স্ত্রী যখন সন্তান সম্ভাবনা ছিল, ডেলিভারির সময় সন্তান বেঁচে যায়, কিন্তু ওনার স্ত্রী মারা যায়। তখন থেকে উনি ওনার আগত ছেলেকে চোখে চোখে রাখতেন। উনি সবসময় মনে করতেন ওনার স্ত্রীর শেষ স্মৃতি ওনার ছেলে। ভালোই চলছিল দিন, কিন্তু একদিন দুইজন লোক আসে আয়ান মাহমুদের কাছে। এসেই বলে ওনার স্ত্রীর দুঃসম্পর্কের আত্মীয় হয়, কাজকর্ম নেই, তাই কাজকর্মের সন্ধানে আসছে। তখন আয়ান মাহমুদের দয়া হয়, নিজের অফিসেই রেখে দেয় দুজনকে। কিন্তু কথাই আছে না, লোক কখনো মানুষের পিছু ছাড়ে না। ওই দুজনের মনেও লোভ বাসা বাঁধে। তারা চিন্তা করে কিভাবে সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নিবে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। আয়ান মাহমুদ দুইজন লোককে খুবই বিশ্বাস করত, আর এই বিশ্বাসের সুযোগ নিয়ে তারা দুইজন সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখে নেয় এবং আয়ান মাহমুদ আর ওনার ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়। এই কষ্টটা আয়ান মাহমুদ নিতে পারেনি, চলে যায় ওনার আপন ভাইয়ের বাসায়। সেখানে ওনার ভাইকে সবকিছু বলে। তখন সে বলে, ভাইজান দুনিয়াটাই এমন, তুমি কোনো চিন্তা করো না, আমি কোনো উপায় বের করবই। এভাবে তোর সমস্ত সম্পত্তি তারা নিয়ে যেতে পারে না, তুমি কোনো চিন্তা করো না, ভাতিজাকে নিয়ে রেস্ট নাও। এভাবে কিছুদিন যাওয়ার পর আয়ান মাহমুদ আর এই টেনশন নিতে পারেনি। প্রেশার স্ট্রোক করে উনি না ফেরার দেশে চলে যায়, কিন্তু রেখে যায় ওনার ছেলেকে ভাইয়ের বাড়িতে। আস্তে আস্তে ছেলে সেখানে বড় হতে থাকে, কিন্তু পরের ছেলেকে কে বা এতদিন পালবে? চাচা আদর স্নেহ করলেও চাচি সহ্য করতে পারতো না, দিনের পর দিন অত্যাচার করত। যখন চাচি ছেলেটাকে মারতো, তখনই ছেলেটার চোখে অগ্নি দাউ দাউ করে জ্বলতো। কারণ ছেলেটার এই অবস্থার জন্য একমাত্র ওই দুইজন লোক দায়ী। ওই লোক দুইটার জন্য আজ সে বাবাহারা। প্রতিদিন ছেলেটা ওই লোকদের মনে রাখতো, একটা মুহূর্তের জন্য ভোলার চেষ্টা করেনি। মনে করতো আর নিজের মাঝে হিংস্রতা পুষে রাখতো। তা তোরা জানিস সে ছেলেটাকে, আর দুইজন লোকই বাকি। অনেকের কথাগুলো ক্যাম্পাসের সবাই মনোযোগ দিয়ে শুনছিল। রাজ আর ঐশী বেশি মনোযোগ দিয়ে শুনছিল। আনাব চৌধুরী আর আকাশ সাহেবও চমকে অনেকের দিকে তাকিয়ে আছে। তখন অনেক আবার বলতে শুরু করে, সেই বিজনেসম্যান আয়ান মাহমুদের ছেলে আমি অনিক মাহমুদ, আর যেই দুইজন আমার বাবাকে খুন করেছে তারা হচ্ছে আকাশ খান আর আনাব চৌধুরী। আজ যে তাদের এত সম্পত্তি, এগুলোর আসল মালিক আমার বাবা আয়ান মাহমুদ। তাদের জন্যই আজ আমার বাবাকে আমি হারিয়েছি। আর হ্যাঁ রাজ, তুই নিজেকে সব থেকে বড় মাফিয়া বলে দাবি করিস, তাই না? কিন্তু তোর উপরেও যে একজন মাফিয়া আছে। আচ্ছা তুই কি মাফিয়া কিং ডেভিলের নাম শুনেছিস? রাজ বলল, হ্যাঁ, মাফিয়াদের মাঝে একজন বড় মাফিয়া হলো মাফিয়া ডেভিল। সে সব খারাপ কাজের সাথে জড়িত। আমরা যারা খারাপ কাজ করি তাকে পার্সেন্টেজ দিয়েই করি। আচ্ছা তুই কি জানিস সেই মাফিয়াকে? হয়তো জানিস না, তাহলে শোন। এই যে আনাব চৌধুরীকে দেখতে পারছিস, সেই হলো মাফিয়া কিং ডেভিল। বলেই অনেক হাসতে শুরু করলো। অনেকের কথায় সবাই চমকে আনাব চৌধুরীর দিকে তাকায়। সে মাথাটা নিচু করে আছে। এতক্ষণে ঐশু তার বাবার দিকে তাকায়। অনেক আবার বলতে শুরু করে,
রহস্য এমন একটা জিনিস যা প্রত্যেক মানুষের কাছেই থাকে। সবাই রহস্যভাবে চলতে ভালোবাসে, কিন্তু আমি অনেক সমস্ত রহস্যকে খুলে ফেলতে ভালোবাসি। মানুষের জীবন কতই না রহস্য দিয়ে ঘেরা। আজ আমি সমস্ত রহস্যকে ভেঙে দিয়ে সত্যকে তুলে ধরবো। সবাই আজ দেখবে আর চমকে উঠবে। হয়তো সামনে যা হবে তার জন্য অনেকের সম্পর্কের মাঝে আঘাত আনা হবে, তবে তাই হোক, আজ অনেক বলবে সবকিছুর অবসান ঘটাবে। অনেক পকেট থেকে সিগারেট বের করে আগুন ধরাই। তখনই আনাব চৌধুরী বলল, তুই কিভাবে জানতে পারলি আমার বিষয়ে? আমার বিষয়ে শুধু একজনই জানে, সে হলো আনাব চৌধুরী। আজ আমি বলবো আর আপনারা শুনবেন। আচ্ছা রাজ, তোকে একটা প্রশ্ন করি, খেয়াল করে শোন। তোকে কোনোদিন কি আকাশে বাসায় থাকতে দিয়েছে? রাজ বলল, না, আমি হোস্টেলে থেকেছি, বাসায় যাইনি কখনো। যখন দরকার হয়েছে তখন আব্বু এসেই দেখা করে গিয়েছে। আমি বললাম, রাজ, তোকে যদি আমি বলি আকাশে তোর আব্বুই না, তাহলে কি বিশ্বাস করবি? আচ্ছা তুই বল, তোকে সবসময় খারাপ কাজের মধ্যে ঢুকিয়ে রেখেছে, সবসময় প্রয়োজনে ডেকেছে, আর রকিকে সবসময় নিজের পাশে রেখেছে, আর আবদার পূরণ করেছে, আর তোর কোনো আবদার পূরণ করেনি। রকিকে বানিয়েছে চোখের মনি, আর তোকে বানিয়েছে টাকার খনি। তোর আব্বু আম্মুকে আকাশে নিজের হাতে খুন করেছে। বিশ্বাস না হলে প্রমাণ দিই। রামু কাকা, এদিকে আসেন তো। অনেকের কথায় একজন মুরব্বী লোক ভিড় থেকে বেরিয়ে আসে। লোকটা এসে রাজকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাজের সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। তখন লোকটা বলতে শুরু করে, বাবা, আমি তোমাদের বাড়ির ড্রাইভার ছিলাম। তোমার আব্বুর নাম আরমান সিকদার, আর আকাশ সাহেব নাকি ওনার বন্ধু ছিল। প্রায় সময় তোমাদের বাসায় আসতো। একদিন যখন আমি তোমাদের নিয়ে স্কুলে আসি, সেদিন বাসায় গিয়ে দেখতে পাই আকাশ সাহেব তোমার আব্বু আম্মুকে খুন করেছে। পুরো বাড়ি রক্তে রঙিন। পাশেই তোমার আব্বু আম্মু নিতদেহ পড়েছিল। তোমাকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসি, কিন্তু ওরা আমার খোঁজ খবর নিয়ে আবার আমাকে ধরে ফেলে। আমি তাদের বুঝতে দিইনি আমি যে সবকিছুই দেখেছি। পরে আকাশ সাহেব আমার কাছ থেকে তোমাকে নিয়ে আসে। তবুও আমি তোমার খোঁজ খবর নিতাম, কিন্তু তোমার সাথে কথা হয়ে উঠছিল না। তুমি আমাকে মাফ করে দিও বাবা। লোকটার কথাগুলো শুনে রাজের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। যাকে নিজের বাবা মনে করে দিনের পর দিন তার জন্য খেটে খুঁটে নিজের জীবনটাকে নরকে পরিণত করেছে, সেই মূলত তার বাবাই না, তাকে টাকার খনি হিসাবে ব্যবহার করেছে। রাজ আকাশ সাহেবের দিকে রক্তচক্ষু করে তাকে দৌড় দিয়ে কলার টান দিয়েই মাটিতে ফেলে দিয়ে মুখের মাঝে লাগাতার পাঁচ মারতে থাকে। মুখ দিয়ে গোল গোল করে রক্ত প্রবাহিত হচ্ছে। রাজ বলল, তুই আমার আব্বু আম্মুর খুনি, আর আমি কিনা তোকে বড় লোক বানানোর জন্য নিজের জীবনটাকেই দিয়ে দিতে বসেছিলাম। তোকে আজ আমি মেরেই ফেলবো। আমি বললাম, রাজ, এত তারা কিসের? এখনো তো আসল কাহিনী রয়েই গেছে। একটু ধৈর্য ধর, সবকিছু জানতে পারবি। কথাগুলো বলেই অনেক আস্তে আস্তে ঐশীর সামনে গিয়ে দাঁড়ায়। ঐশীর গালে হাত দিয়ে বলতে শুরু করে, ঐশী, তোমাকে অনেক সত্যি জানার আছে। হয়তো তুমি আমাকে বিশ্বাস নাও করতে পারো, কারণ তোমাকে এখন তোমার জীবনের চরম সত্যের দিকে এনে দাঁড় করাবো। সবকিছু তোমার উপর ছেড়ে দিব। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। ঐশী, আনাব চৌধুরী তোমার আব্বু না। আনাব তোমার আব্বু আম্মুকে মেরে তোমাকে নিজের মেয়ে বানিয়ে বড় করে। ঐশী বলল, অনেক, এতক্ষণ যা যা বলেছো সব মেনে নিয়েছি। আমার আব্বু মাফিয়া। আমার আব্বু তোমার আব্বুকে খুন করে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে, আর এখন বলছো আমার আব্বু আমার আব্বুই না। এটা কিভাবে বিশ্বাস করব বলো? আর তোমার কাছে কি প্রমাণ আছে আমার আব্বু তোমার আব্বুকে মেরে সম্পত্তি হাতিয়ে নিয়েছে? প্রমাণ দিতে পারবে কি আমার আব্বু মাফিয়া ডেভিল? আমি বললাম, জানতাম তোমার মতো বুদ্ধিমতী মেয়ে আমাকে এমন প্রশ্ন করবে। আনাব চৌধুরী কি তোমাকে তোমার বাড়ির পিছনে স্টোর রুমের দিকে যাওয়ার জন্য দিত? ঐশী চিন্তায় পড়ে যায় কি উত্তর দিবে, কারণ আনাব চৌধুরী ঐশীকে ছোট থাকতেই স্টোর রুমের আশেপাশেও যেতে দেয়নি। ঐশী অনেকের দিকে তাকিয়ে উত্তর দেয়। ঐশী বলল, না। আমি বললাম, কারণ কেন জানো ঐশী? তোমার নিজের আব্বুকে আনাব চৌধুরী স্টোর রুমে বন্ধ করে রেখেছিল। অনেক কথাগুলো বলার সময় ক্যাম্পাসে আরো দুইটা গাড়ি প্রবেশ করে। প্রথম গাড়ি থেকে সাইফুল বের হয়ে আসে। সাইফুলকে পুলিশের পোশাকে দেখে সবাই অবাক হয়, কারণ সবাই জানে সাইফুল এই ভার্সিটিতে পড়ে। ঐশী, তিশা আর সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সবার অবস্থা দেখে অনেক বলে, সাইফুল ভার্সিটিতে ছদ্মবেশে ছিল। সে একজন পুলিশ অফিসার, আমাকে সাহায্যের জন্যই আনা, আর সাইফুল আমার আগে থেকেই বন্ধু ছিল। তাদের কথার মাঝেই সাইফুল গাড়ির দরজা খুলে দিতেই একজন আদি মানুষের মতো লোক বেরিয়ে আসে। সবাই লোকটাকে দেখে কেমন আটকে ওঠে, কারণ লোকটার মুখ ভর্তি দাড়ি, চুলগুলো লম্বা লম্বা, একেবারে আদি মানুষ। সাইফুল লোকটাকে অনেক আর ঐশী তাদের সামনে এনে দাঁড় করায়। লোকটার সামনে দাঁড়িয়ে মাথাটা নিচের দিকে করে রেখেছেন। মনে হচ্ছে এই সূর্যের আলোকে উনি ভয় পাচ্ছেন। অনেক বছর ধরে ঘরবন্দি থাকার জন্য আলোকে সহ্য করতে
করতে পারছে না। অনেক লোকটার উদ্দেশ্য করে বলেন, মারুফ সাহেব, সামনের দিকে তাকিয়ে দেখুন, আপনার সেই ছোট্ট ঐশী আজ কত বড় হয়ে গেছে। দেখেন, আপনার সামনে দাঁড়িয়ে আছে। অনেকের কথাই লোকটা ঐশীর দিকে অপলকভাবে তাকিয়ে থাকে, চাহনির মাঝে মায়া ভরা। লোকটা আস্তে আস্তে ঐশীর কাছে যায়, ঐশীকে মা বলে ডেকেই জড়াই ধরে কান্না করে দেয়। আনাফ চৌধুরী বললেন, বাহ অনেক বাহ, তোকে আমি চামচা বানানোর জন্য সেই দিন এনেছিলাম, কিন্তু তুই তো আমার সবকিছুই নষ্ট করে দিলি। তবে আমি জানতাম এমন কিছুই হবে, তাই আমিও প্রস্তুতি নিয়ে এসেছি। তোরা সবাই বের হয়ে আয়। আনাফ চৌধুরীর কথা শুনে ক্যাম্পাসের সব দিক থেকে তার ছেলেপুলে ক্যাম্পাস ঘেরাও করে নেয়। ঐশী বলে, আব্বু তুমি? আনাফ চৌধুরী বললেন, হ্যাঁ রে, অনেক এতক্ষণ ঠিকই বলেছে। আমি তোর আব্বু নয়, তোর আব্বু মারুফ সাহেব। আমি তোকে ছোট থেকে বড় করি, কারণ মারুফের সব সম্পত্তি তোর নামে লেখা। আর তোকে যদি ছোট সময়ে মেরে ফেলতাম তাহলে সমস্ত সম্পত্তি সরকারের কাছে চলে যেত। তাই তোকে এতদিন আদর স্নেহ করে বড় করি। এই সামনে তোর জন্মদিন, তোর সমস্ত সম্পত্তি আমার নামে করে নিতাম, কিন্তু মাঝখান থেকে অনেক সব নষ্ট করে দিল। আমি তো স্টোর রুমে তালা দিয়ে রেখেছি, তাহলে অনেক মারুফকে কিভাবে পেল? আমি বললাম, পাপীরা যতই পাপ করুক একসময় তারাও ফেসে যায়। সেম তুইও আনাফ চৌধুরী। বেশ কিছুদিন আগেই কি মনে করে তোদের বাড়ির পেছনে স্টোর রুমের দিকে যাই, আসার সময় কারো আত্মদান শুনে থমকে যাই। আরো কাছে গিয়ে জানতে পারি কোনো মানুষের। তখন জানালা দিয়ে টপকে ভিতরে গিয়ে মারুফ সাহেবকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পাই। একটু আশ্চর্য হই, কারণ একজন মানুষকে কিভাবে বেঁধে রাখলো ঘরের ভিতরে এতটা ভয়ঙ্কর। ক্ষণিকের জন্য মনে হলো এটা বাংলাদেশের আয়না ঘর। তারপর আস্তে আস্তে মারুফ সাহেবের কাছ থেকে সবকিছু জানতে পারি। আসলে একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না, এটাই হলো তোর সাথে মিস্টার আনাফ চৌধুরী। আনাফ চৌধুরী বললেন, বাহ, তোর বুদ্ধির প্রশংসা করতে হবে। তবে একটা কথা কি জানিস, তুই এখনো বাচ্চা রয়ে গেলি। তোর আব্বু সমস্ত সম্পত্তি আমরা নিইনি, আর তোর আব্বুকেও আমরা মারিনি। আর তোর আব্বু স্ট্রোক করে মারা গেছে। কে বলেছে তোকে? তোর আব্বুর খুন করা হয়েছে। তবে তুই বললি আমি মাফিয়া কিং ডেভিল। আরে, আমাকে আরেকজন মাফিয়া কিং ডেভিল বানিয়েছে। আমরা সবাই তার আন্ডারে কাজ করি। তাকে খুঁজতে যাস না, তাহলে তুই এমনিতেই মারা পড়বি। দূরে থাক তার থেকে, এতেই তোর মঙ্গল। আনাফ চৌধুরীর কথার মাঝখানে আকাশে বলে ওঠে, আমরা তোমার সম্পত্তির কিছুটা নিয়েছি, এটা আমরা স্বীকার করি। তবে আমরা তোমার আব্বুর মৃত্যুর শোকে শোকাহিত, আর আমরা আমাদের ইচ্ছেতে তোমার আব্বুর সাথে বেইমানি করিনি। তার জন্য আমাদেরকে বড় অঙ্কের টাকা দেওয়া হয়। তোমার আব্বুর সমস্ত সম্পত্তি হলো তোমার। কথাটা বলার আগেই কোথা থেকে দুইটা বুলেট এসে আনাফ চৌধুরী ও আকাশ সাহেবের কপাল বরাবর লাগে। তারা দুইজন মাটিতে লুটিয়ে পড়ে। অনেক তাকিয়ে দেখে একটা মোটরসাইকেলের দুইজন মুখোশধারী লোক গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে। অনেক পিস্তলটা হাতে নিয়ে গুলি করতেই যাবে, এমন সময় রাজ অনেককে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয়। অনেক মাটিতে মুখ থুবড়ে পড়ে। সবাই হতভম্ব হয়ে যায়, কারণ একটা গুলি এসে অনেকের শরীর ভেদ করে দিত, কিন্তু রাজ অনেককে ধাক্কা দিয়ে ফেলে, নিজেই গুলির শিকার হয়। রাজের কাঁধ বরাবর একটা গুলি এসে লাগে। অনেক মাটি থেকে দৌড়ে রাজকে এসে ধরে। অনেকের চোখে আতঙ্ক, কারণ আজ রাজ না থাকলে রাজের জায়গায় সে থাকতো। আমি বললাম, আমি না তোর শত্রু, তাহলে বাঁচালি কেন? আমি বললে তো তোর ভালোই হতো। তোর জায়গায় তুই থাকতি, কেউ বাধা দেওয়ার থাকতো না। রাজ বলল, আমি অনেক খারাপ কাজ করেছি রে। তবে জানিস, সবসময় চিন্তা করেছি আমার ফ্যামিলিকে ভালো রাখার। আমি সবসময় আলাদা থেকেছি, সবার আড়ালে। সেই ছোট্ট সময় থেকে আকাশ সাহেব আমাকে আড়ালে রেখেছে, আমাকে এই পথ বেছে নিতে বাধ্য করেছে। তাদের জন্য কি না করেছি। আর আজ সত্য জানলাম, আকাশ সাহেব আমার আব্বুই না, আর আমি তাদের জন্য নিজেকে তিলে তিলে শেষ করে দিয়েছি। আমি আর খারাপ হতে চাই না। আমাকে একটা সুযোগ দে। তোর আব্বুর খুনিকে ধরার জন্য আমিও তোর সাথে থাকবো। একটা বার সুযোগ দে ভাই। রাজের কথাই অনেকের চোখ দিয়ে পানি চলে আসে, কারণ অনেক রাজের চোখে করুণা দেখতে পাচ্ছে। আর রাজ সত্যি আহত। যাকে নিজের সব মনে করেছে সে তাকেই ব্যবহার করেছে। অনেক রাজকে আর কোনো কথা বলার সুযোগ দেয়নি, টান দিয়ে বুকের মাঝে নিয়ে নেয়। আমি বললাম, রাজ, আজ থেকে তোকে আমি আমার ভাইয়ের জায়গা দিলাম। আশা করি তুই আমার ভরসা নষ্ট করবি না। রাজ বলল, আমি খারাপ হতে পারি, ওয়াদা নষ্ট করিনি। আমি কথা দিলাম তোর ভরসা নষ্ট করব না। অনেক রাজকে ছেড়ে দিয়ে সাইফুলকে বলে রাজকে হাসপাতালে নিয়ে যেতে, আর বাকি গার্ডদের বলে চলে যেতে। সাইফুল অনেককে কিছু বলতে গিয়েও বলেনি, কারণ অনেক সাইফুলকে ইশারা দিয়ে চলে যেতে বলেছে। সাইফুল ঐশীর আব্বুকে, রাজকে, বাকিদেরকে নিয়ে ক্যাম্পাস ত্যাগ করে। এখন ক্যাম্পাস পুরো ফাঁকা। গোলাগুলির জন্য ক্যাম্পাসের সবাই পালিয়েছে।
অনেক আস্তে আস্তে উঠে সামনে থাকা ঐশীর কাছে যায়, হাঁটু বাস করে বলতে থাকে, ছোট সময় থেকে সেই অবহেলা নামক মহামারীর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি। ভালোবাসা নামক কোনো কিছুই পাইনি। ঐশী, জানো আমি ভালোবাসার কাঙ্গাল, আমার একটু ভালোবাসার দরকার। ছোট সময় আব্বুকে পাইনি। জানো ঐশী, আব্বু আমাকে অনেক আদর স্নেহ করতো, চোখের সামনে থেকে কখনো আড়াল করেনি। সেই আব্বুকে ওরা মেরে ফেললো। ঐশী, আমি কিছুই করতে পারিনি। তখন থেকেই ভালোবাসা নামক মায়াটাকে বড্ড মিস করতে শুরু করি। চাচির কাছে গিয়েছিলাম মায়ের ভালোবাসার দাবি নিয়ে, কিন্তু চাচি আমাকে অনাথ অলক্ষ্মী বলে দূর দূর করে তাড়িয়ে দিত। ঐশী, আমি না ভালোবাসার কাঙ্গাল, আমাকে একটু ভালোবাসা দিবে? কথা দিচ্ছি আজন্ম তোমাকে ভালোবেসে পার করে দিব। সেই টেনে প্রথম দেখাতেই তোমার জন্য আমার মনের মাঝে এক অদ্ভুত অনুভূতির জন্ম নেয়। তার নাম হয়তো আমি দিতে পারবো না, তবে ঐশী, আমি তোমাকে অনেক ভালোবাসি। হবে কি আমার ভালোবাসার সঙ্গিনী? ঐশীর চোখে পানি, অনেকের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে, কারণ অনেক তাকে এত ভালোবাসে তা ঐশীর অজানা। আসলেই ভালোবাসা এমন একটা জিনিস যা হুট করে মানুষের মনে এসে কড়া নাড়ে। মানুষ খুবই অদ্ভুত প্রাণী, যাকে সবসময় ঘৃণা করে হুট করে তাকেই ভালোবাসতে শুরু করে। একটা গান আছে না, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। এই গানটাই উল্টিয়ে এমন হলেও পারতো, মানুষের মন বোঝা নয় রে নয় সোজা। ঐশী হাঁটু ভাঁজ করে অনেককে জড়িয়ে ধরে, সারা মুখে অজস্র চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। মনে হচ্ছে অনেক যুগ ধরে ভালোবাসার ক্ষুধার্ত। অনেক মুচকে হাসি দিয়ে উড়িয়ে দেয়। আজ তার ভালোবাসার পূর্ণতা পেল। বস, আপনি যেভাবে বলেছেন সেভাবেই করেছি, কিন্তু অনেককে মারতে পারিনি। অনেকের জায়গায় মাফিয়াটা চলে আসে, তোদের দিয়ে ঠিক করে একটা কাজও হয় না। অনেকের শ্রবণ শক্তি হরিণের ন্যায়, আর ঘ্রাণ শক্তি পিঁপড়ার ন্যায়। অবশ্যই ঘ্রাণ শুকতে শুকতে আমার পর্যন্ত এসে যাবে। তোদের আসার দরকার নেই, তোরা অন্য কোথাও চলে যা। অনেক তোদের খোঁজ করতে করতে অবশ্যই চলে আসবে। কথাগুলো বলে অজানা লোকটি কল কেটে দেয়। এমন সময় একটা মহিলা এসে ঘরে প্রবেশ করে। মহিলাটি লোকটার উদ্দেশ্যে বলতে লাগে, কথাই আছে না, বাপ বাপকেও ছাড়ে না, তোমার এমনটাই হবে। ছেলেটাকে কতই না কষ্ট পেতে হয়েছে, কাউকে ছাড়বে না। যদি শোনে তুমি তার আব্বুকে খুন করেছো, তোমাকেও ছাড়বে না। সত্যর জয় অবশ্যই হবে। কথাগুলো বলে মহিলাটা ঘর থেকে বের হয়ে যায়। লোকটা চেয়ারে হেলান দিয়ে সিগারেটের টান দিয়ে বসে চিন্তা করতে থাকে। অনেকে সে তার আব্বুর সাথেই মেরে ফেলতো, কিন্তু অনেকের আব্বুর অর্ধেক সম্পত্তি অনেকের নামেই করে দেয়। যদি অনেককে ছোটবেলায় মেরে ফেলতো তাহলে সব সম্পত্তি সরকারি ফাউন্ডেশনে চলে যেত। তাই অনেককে বাঁচিয়ে রাখা, কিন্তু সে জানতোই না অনেক সবার আড়ালে র এজেন্সিতে চলে যাবে। অনেক যে র এজেন্সিতে তা সে আজকেই জানতে পারে। অনেকের সম্পর্কে সব জেনে কেঁপে ওঠে। এখন তার মনে হচ্ছে দুধ দিয়ে কালসাপ পুষে নিত অজানা লোকটি আর ভাবতে পারছে না। ফোনটা নিয়ে একজনকে কল দেয়। এইদিকে সাইফুল রাজকে হাসপাতালে এনে গুলি বের করায়। কিছু গার্ডদের দিয়ে মারুফ সাহেবকে সেলুনে পাঠিয়ে চুল দাড়ি কাটিয়ে আনে। অনিক আর ঐশী হাসপাতালে এসে পৌঁছায়। রাজ এখন সুস্থ, বাড়ি নিয়ে যেতে পারবে। অনেক চিন্তা করে সবাইকে নিয়ে আকরাম চৌধুরী যেখানে থাকতো সেখানে নিয়ে যাবে। সবাইকে নিয়ে অনেক বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে প্রবেশ করতেই আকরাম চৌধুরীর স্ত্রী এসে ঐশীকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কান্না করতে করতে বলে, ঐশী, তোকে কিছু সত্যি বলার দরকার। আমি তোর আসল আম্মু বা আকরাম তোর আব্বু নয়। আকরাম তোর আব্বু আম্মুকে মেরে ফেলেছে। আমি তোদের বাড়িতে কাজ করতাম, তোর আব্বু আম্মুকে মেরে তোকে দেখে রাখার জন্য আমাকে রাখে। কথাগুলো বলে কান্না করতে থাকে। তখনই মারুফ সাহেব প্রবেশ করে। ওনাকে দেখেই নীলিমা বেগম অবাক হয়ে যায়। কিছু বলতে যাবে তখনই মারুফ সাহেব বলে, তোর আর কিছু বলতে হবে না, আমাদের সবার জন্য খাবার রেডি কর। রহিমা নীলিমা বেগম দুইজন রান্না করতে চলে যায়। সবাইকে রুম দেখিয়ে অনেক নিজের রুমে গিয়ে গম্ভীর চিন্তায় মগ্ন। কে তার আব্বুকে মারতে পারে? তখনই অনেকের মনে পড়ে যায় তার আব্বু তো তাকে একটা পেন ড্রাইভ দিয়েছিল। অনেক দৌড়ে যায় ব্যাগের কাছে, কারণ তার আব্বু শেষ স্মৃতি নিজের কাছেই রেখেছিল। অনেক ব্যাগের সামনে গিয়ে হাতে নিতেই ইঞ্জেকশনের নাই কি জানি পিঠের মধ্যে পুশ করা হয়। আস্তে আস্তে চোখগুলো ঝাপসা হতে শুরু করে। যখন চোখ খুলে তখন নিজেকে একটা বিশাল মাঠের মধ্যে আবিষ্কার করে। ভালো করে খেয়াল করে দেখে এটা তাদের ময়মনসিংহ কলেজের মাঠ। তাকিয়ে দেখে ঐশী, রাজ, মারুফ সাহেব সবাইকে বেঁধে রাখা হয়েছে। অনেকের মাথাটা ঝিমঝিম করে ওঠে, চোখে ঝাপসা দেখতে পাচ্ছে, ভালো করে তাকানোর শক্তি পর্যন্ত নেই। তখনই এক বালতি গরম পানি অনেকের শরীরে ঢেলে দেওয়া হয়। শরীর পুড়ে যাওয়ার উপক্রম। অনেক সজোরে চিল্লিয়ে ওঠে। তখনই একটা কণ্ঠস্বর শুনতে পায়,
আস্তে আস্তে মাথাটা উপরে তুলে তাকিয়ে দেখে একজন অজানা লোক, মুখে মাস্ক, মাথায় কালো হুডি, কোট প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। দেখতে মনে হচ্ছে পাক্কা মাফিয়া। অজানা লোকটি অনেককে বলতে থাকে, ভাতিজা কেমন আছিস? তোর প্রাণ তো কই মাছের প্রাণ রে। এত লোক লাগানোর পরেও তুই দিব্যি আমার পর্যন্ত পৌঁছে গেলি, কিন্তু আজ তোকে মরতে হবে। তোকে বাঁচিয়ে রাখলে আমার নিজের ক্ষতি। কখনো শুনেছিস একই জঙ্গলে দুইজন রাজা থাকে? শুনিসনি? তাই আমিও চাই তোকে মেরে আমি রাজত্ব চালাবো। বলেই লোকটা হাসতে থাকে। লোকটার ভয়েস শুনে অনেকের মাথায় চক্কর দিয়ে উঠল, কারণ ভয়েসটা আর কারো না, তারই আপন চাচা আকরাম সাহেবের কণ্ঠস্বর। তার মানে সবকিছুর পিছনে আকরাম সাহেব ছিল। অনেক কাপা কাপা কণ্ঠে বলে, চাচ্চু তুমি? আকরাম সাহেব বলে, হরে বাপ, আমি সবকিছুর মাস্টার মাইন্ড। কি করতাম বল? তোর আব্বুকে না মারলে আমি কিভাবে সম্পত্তি পেতাম? আচ্ছা শোন, তোকে একটা গল্প বলি। শফিউল নামে একজন লোকের সুখের সংসার ছিল। লোকটা একজন বড় বিজনেসম্যান ছিল। লোকটা তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। তাদের সুখের সংসার খুব ভালোভাবেই যাচ্ছিল। লোকটার ঘর আলো করে তাদের একটা ছেলে সন্তান হয়। ছেলেটার নাম দেয়া হয় আয়ান মাহমুদ। কিন্তু তাদের সুখের সংসার বেশি দিন টিকেনি। শফিউল সাহেবের স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে। দেশ বিদেশ ঘুরেও লাভ হয়নি। শেষ সময়ে ওনার স্ত্রী ছেলে আয়ানকে দেখে রাখার জন্য শফিউল সাহেবকে বলে আবার আরেকটা বিয়ে করতে। তখন উনি ওনার বিধবা পিয়েকে বিয়ে করেন। ওনার পিয়ের একজন ছেলে ছিল। জানিস ছেলেটা কে? সবাই আকরাম সাহেবের কথায় তার দিকে তাকিয়ে আছে, অনেক মাথাটা নিচু করে রেখেছে। আকরাম সাহেব আবার বলতে শুরু করে, ছেলেটা আর কেউ না, আমি ছিলাম, বলে হাসতে থাকে। আকরাম সাহেবের কথায় সবাই বিস্মিতভাবে তাকিয়ে আছে। তাদের মাথায় কিছুই ঢুকছে না। তবে অনেকের আস্তে আস্তে সবকিছু পরিষ্কার হতে থাকে। আকরাম সাহেব আবার বলতে থাকে, শফিউল সাহেব আয়ানকে খুব ভালোবাসতেন। তার সাথে আমার মাও তাকে আমার থেকেও বেশি ভালোবাসতো। এগুলো আমার একদম সহ্য হতো না। আয়ানের আসল মা মারা গেছে, তা আয়ান কখনো জানতেই পারিনি। তবে একদিন আম্মু আমাকে রুমে নিয়ে সবকিছুই বলে। তখন থেকেই চিন্তা করতে থাকি কিভাবে আয়ানকে রাস্তা থেকে সরানো যায়। কারণ শফিউল সাহেবের সব সম্পত্তি আয়ানের নামে করে দিয়েছিল। আর আমি সৎ ছেলে, তাই আমাকে উনি একটা কোম্পানি দেয়। আমি আয়ানকে খুব হিংসা করতাম, তবে তাকে কখনোই বুঝতে দিইনি। তাই চিন্তা করি একজন একজন করে সবাইকে মারবো। তার জন্য একদিন আমাদের গাড়ির ব্রেকটা কেটে দিই, যেটা করে আয়ান কলেজে যেত। কিন্তু আম্মু আর শফিউল সাহেব ওই দিন আয়ানের গাড়িটাই শপিং করার জন্য নিয়ে যায়, যার ফলে ব্রেক ফেল করে ওনারা ওই দিন মারা যায়। ওই দিন অনেক কেঁদেছি, কারণ যতই হোক আমার আম্মুই তো ছিল। তবে সব রাগ আয়ানের উপর যায়। যেখানে তার মরার কথা ছিল সেখানে আমার আম্মু মারা গেছে। সেদিন থেকে চুপ থাকি। আস্তে আস্তে সময় যেতে থাকে। আয়ান বিয়ে করে কলেজের সব থেকে সুন্দরী মেয়ে ফারিয়াকে, যাকে আমি পছন্দ করতাম, তাকেই আয়ান বিয়ে করে নেয়। সেদিন থেকে চিন্তা করি সব কয়টাকে মেরে আমি সবকিছুর রাজা হব। কিছুদিন পর শুনতে পারি ফারিয়া গর্ভবতী। ডেলিভারির দিন হাসপাতালে আমি ডাক্তারকে মোটা অঙ্কের টাকা দিয়ে ফারিয়াকে মেরে ফেলি। কিন্তু ফারিয়ার গর্ভ থেকে জন্ম নেয় অনিক। মাঝখানে অনিক আমার পথে কাটা হয়ে দাঁড়ায়। আয়ান অনিককে আস্তে আস্তে বড় করতে শুরু করে। আনাফ আর আকাশকে আমি ফারিয়ার ভাই বানিয়ে পাঠাই। আয়ানকে ফকির বানিয়ে দিই। আয়ান এসে আমার কাছে আশ্রয় নেয়। তবে আয়ান ছিল খুবই চতুর। সে হাল ছাড়েনি, সবকিছুর বিষয়ে খোঁজ নিতে শুরু করে। লাস্ট পর্যায়ে জেনে যাই আমি সবকিছুর পিছনে। ওই দিন আয়ানকেও মারতে হয়, স্ট্রোক বলে চালিয়ে দিই। তবে অনিকের নামে কিছু সম্পত্তি লিখে দেওয়া যায়। তার জন্য অনিককে আমার কাছে রেখে বড় করতে থাকি। সেখানেও একটু গেম খেলেছি। রাধিকাকে দিয়ে আমি অনিককে মার খাওয়াইতাম, যাতে অনিক আমার কথা মেনে চলে আর আমাকে বিশ্বাস করে। কিন্তু রাধিকা ছিল খুব নরম মনের। সে অনিককে মেরে আবার যখন অনিক ঘুমিয়ে যেত তখন মলম লাগিয়ে দিত মারের জায়গাগুলোতে। সম্পত্তি লিখে নেওয়ার জন্য সাদিয়াকে দিয়ে গেম খেলাই। অনিককে বের করে দিই। সাদিয়া করতে চায়নি, বাধ্য হয়ে করেছে। তবে অনিক যে রয় জিনসতে তা জানতাম না। যাই হোক, এখন অনিকের সাথে সাথে বাকিদেরও শেষ করে দিতে হবে, বলে আকরাম সাহেব হাসতে থাকে। আকরাম সাহেবের কথায় অনিক অবাক। কত সুন্দর করে গেম খেললো। তারই সৎ চাচা, যাকে আপন খুব আপন মনে করত সেই সৎ, আর যাদের ঘৃণা করত তারাই আপন বের হলো। তার মানে সাদিয়া আর রাধিকা চাচি নির্দোষ। বাহ, দুনিয়াটা কতই অদ্ভুত। যাকে আপন বাবা হয় সেই বের হয় শত্রু, আর যাকে শত্রু বাবা হয় সেই হয় আপন। অনেক উচ্চস্বরে হাসতে থাকে। হাসতে হাসতে বলে, বাহ চাচা, তোমার মাস্টার প্ল্যানিং অসাধারণ। তবে ছোট্ট একটা ভুল করে ফেলেছ। ভুলটা হচ্ছে সাইফুল তোমার গুপ্তচর, তা আমি জানতে পেরে গিয়েছিলাম। আর আমার যাবতীয় খবর সাইফুল তোমাকে দিত, আমি জানতে পারলাম কিভাবে, তাই তো?
রাতে যখন আমি নিজের ঘরে যাই তখন একজনের ফিসফিস করে আলাপ শুনতে পাই। ফলো করে দেখি সাইফুল কার সাথে জানি কথা বলছিল। কান পেতে শুনতে পাই আজকে রাতে নাকি আমাদেরকে কার কাছে নিয়ে যাবে। তখনই আমি আমার লোকদের মেসেজ দিয়ে রাখি। অনেকের কথায় আকরাম সাহেবের চোখ রক্তবর্ণ হয়ে যায়। আকরাম সাহেব চিল্লিয়ে বলে, তোকে আজ আমি মেরেই ফেলবো। কথাটা বলে তার লোকদের ইশারা করে অনেককে মারার জন্য আসতে। অনেক নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রশির মধ্যে টান দিয়ে হাত খুলে ফেলে। হিরো স্টাইলে এক একজনকে মাটিতে লুটিয়ে দেয়। বাকি কয়েকজন বন্দুক বের করে গুলি করতেই যাবে, এমন সময় সবাইকে মাটিতে লুটিয়ে পড়ে। আকরাম সাহেব দেখে পুরো মাঠ কমান্ডো দিয়ে ভরে গেছে, পালানোর কোনো সুযোগ নেই। তবুও আকরাম সাহেব দৌড় দেওয়ার সাথে সাথে অনেক আকরাম সাহেবের পায়ে গুলি করে। একে একে সবার বাঁধন খুলে দেয়। ঐশী বাঁধন খোলার সাথে সাথে দৌড়ে এসে অনেককে জড়িয়ে ধরে। অনেক সবাইকে ইশারা করে নিয়ে যেতে। ঐশীও চলে যায়। অনেক একজনকে ইশারা করতেই সাইফুলকে নিয়ে আসা হয়। দেখে বোঝাই যাচ্ছে বেধরম ভাবে পিটানো হয়েছে। অনেক সাইফুলকে বলে, তোকে নিজের ভাইয়ের মতো দেখতাম, আর তুই কি করলি? আমার সাথেই বেইমানি করলি। যা, তোকে ছেড়ে দিলাম, চলে যা এখান থেকে, আর কখনো আমার সামনে আসিস না। অনেকের কথাই সাইফুল খোঁড়াতে খোঁড়াতে চলে যায়, কারণ তার বলার কিছুই নেই। সে নিজে অনুতপ্ত। বেইমানি করার পরেও ছেড়ে দিয়েছে, এটাই অনেক। অনেক আকরাম সাহেবকে বলে, তোমাকে আমি আমার জীবনের আইডল মনে করতাম, আর সেই তুমিই কিনা আমার সবকিছু কেড়ে নিয়েছো। তোমার কোনো মাফ নেই। অনেক একজন কমান্ডোকে ইশারা করতেই আকরাম সাহেবকে টেনে ইসে নিয়ে যায়। অনেক বাসায় চলে যায়। সেখানে গিয়ে দেখতে পাই রাধিকা বেগম দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর বাকি সবাইকে নিয়ে এখানেই আসা হয়। অনেককে দেখে রাধিকা বেগম ঝাপটে ধরে কান্না করে দেয়। অনেকের মনে কোনো অভিযোগ নেই, কারণ সবকিছু এখন তার জানা। সাদিয়া এসেও অনেকের কাছে মাপ চাই, অনেক তাকেও মাফ করে দেয়। সকালের নিউজ দেখানো হয় আকরাম সাহেবকে খুব বাজেভাবে হত্যা করা হয়েছে, যেন মৃত ব্যক্তিও তার লাশের পাশে থাকতে ভয় পাবে। অনিক আর ঐশীর বিয়ের দিন তারিখ ঠিক করা হয়। আজকে অনিকের বাসর রাত। রাজের সাথে আড্ডা দিচ্ছে। তখন রাজ বলে, অনেক যা, তোর ঐশী তোর জন্য অপেক্ষা করছে, তোকে আর বসিয়ে রাখবো না। কয়েকদিন পর আমি আমার মায়াবতীকে বিয়ে করে নিব। মাফিয়াগিরির চক্করে তাকে অনেক কষ্ট দিয়েছি। আমি বললাম, তোর মায়াবতী আছে? নাম কি বল? রাজ বলল, তার নাম হলো জান্নাত। আমি যখন কলেজে পড়তাম তখন থেকে আমাকে ভালোবাসতো, কিন্তু মাফিয়াগিরির জন্য শত্রু বেড়ে যায়। বাধ্য হয়ে তাকে আমি আমার লাইফ থেকে সরিয়ে দিই, তবে এখন আপন করে নিব। আমি বললাম, আচ্ছা চিন্তা করিস না, আমি সাথে আছি। আচ্ছা থাক তোরা, আমি যাই। কথাগুলো বলেই অনেক চলে যায়। ঘরের ভিতরে যেতে ভয় করছে, তবুও মনে সাহস নিয়ে আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করে। প্রবেশ করার পর খাটের দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারে না, কারণ লাল শাড়ি পরে নববধূ বসে আছে। অনেক আস্তে আস্তে খাটে বসে। অনেক আস্তে আস্তে খাটে বসে যেই ঐশীকে টাচ করতে যাবে, তখনই ঐশী বলে, আমাকে একদম টাচ করবে না। তোমাকে নিয়ে আমার মনের ভিতরে অনেক রহস্য বাসা বেঁধেছে। আগে তার সব কয়টার উত্তর দাও, তারপরে আমাকে ধরার পারমিশন দিব। আমি বললাম, আচ্ছা বলো, তোমার মনের কি প্রশ্ন আছে? ঐশী বলল, তুমি এই বয়সে র এজেন্সিতে কিভাবে? আর তোমার জন্য মন্ত্রী সাহেবই বা আসলো কেন? আর এত ভালো ফাইটার্স কিভাবে হলে? আমি বললাম, আচ্ছা তাহলে শোনো, আমাদের কলেজে একবার অনুষ্ঠানে মন্ত্রী সাহেবকে ইনভাইট করা হয়। উনি আসার পর যখন স্টেজে ভাষণ দিচ্ছিল, তখন আমিও ছিলাম অনুষ্ঠানে। একটা বিল্ডিং এর উপর চোখ আটকে যায়। একজন লোক স্নাইপার নিয়ে মন্ত্রী সাহেবকে মারার জন্য বসেছিল। যখন গুলি করবে তখনই আমি মন্ত্রী সাহেবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। বাঁচানোর জন্য মন্ত্রী সাহেব আমাকে বলেছিল, যা চাই তাই দিবে। আমি তখন কিছুই চাইনি। ফলে উনি কার্ড দিয়ে বলেছিলেন, আমার যদি প্রয়োজন হয় তাহলে যেন ওনার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করি। আর রইল ফাইটার্স, আমার আব্বুর বন্ধু, উনি সব ফাইটিং পারে। কুংফু, ক্যারাটে সব ধরনের ওনার কাছ থেকে আমি প্রতিদিন রাতে গিয়ে শিখেছি। যেদিন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সেই দিন মন্ত্রী সাহেবের কাছে গিয়ে বলেছিলাম আমাকে র এজেন্সিতে নেওয়ার জন্য। উনি প্রশ্ন ছাড়াই দিয়ে দেয়। আর কিছু? ঐশীর আর কোনো প্রশ্ন নেই। পরে আবার বলে, আচ্ছা আমাকে এখন সুন্দর করে প্রপোজ করো, এটাই তোমার কাজ। তুমি থেকে যাওয়ার আর্জি জানালে আমি আঁকড়ে ধরার গল্প পুষি। তুমি রেখে দেওয়ার স্বপ্ন বুনলে আমি মুহূর্ত জমিয়ে মুচকে হাসি। তুমি দূরে যাওয়ার ভয় দেখালে আমি মেঘ কুড়িয়ে বৃষ্টি বুনি। তুমি হারিয়ে যাওয়ার পথ খুঁজলে আমি তারার মাঝে ঘর কিনি। তুমি অভিযোগের হিসাব কষলে আমি অভিমান ভুলে কাব্য লিখি। তুমি আক্ষেপ নিয়ে রাস্তা বদলালে আমি ছায়াপথ হয়ে তোমায় দেখি। তুমি তোমার পথে চলতেই পারো, সাথে না হয় আমায় রেখো।
আমি তোমার মতোই সামলে নিব। তুমি আকাশ হওয়ার স্বপ্ন দেখো, হবে কি তুমি আমার? অনিকের মুখে এমন কবিতা শুনে ঐশী অনিকের বুকে মাথা লুকায়। একরাশ লজ্জা এসে বাসা বাঁধে। অনিক ঐশীর মুখটাকে আস্তে আস্তে তার মুখের খুব কাছে নিয়ে আসে। ঐশীর ঠোঁট অসম্ভব রকম কাঁপছে। অনিক ঐশীর ঠোঁটের দিকে তাকিয়ে অন্য রাজ্যে চলে যায়। চার ঠোঁট এক করে দেয়। ঐশীও রেসপন্স দিতে শুরু করে। ঐশীর রেসপন্স পেয়ে অনেক যেন উদ্যান হয়ে যায়। ঐশীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়, খাটে শুইয়ে দেয়। তখনই ঐশী বলে, আরে আরে কি করছো, সবাই দেখছে তো। আমি বললাম, কে দেখছে? ঐশী বলল, কে আবার? তোমার অডিয়েন্সরা। আমি বললাম, আমি তো ভুলেই গিয়েছি। যান যান, সবার কাজে যান, আর আমাদেরকে আমাদের কাজ করতে দেন। আল্লাহ হাফেজ।